রুমাল দিয়ে খিলটা জড়িয়ে নিল। এবার উনি পেছনে ফিরতে সেই খিল দিয়ে ওনার মাথায় বাড়ি মারলেন, একটার পর একটা আঘাত। আর সেই আঘাত পেয়েই রাধারানী দেবী লুটিয়ে পড়লেন নিচে। মৃত্যু নিশ্চিত জেনে এরপর ওই রুমাল হাতে জড়িয়ে আলমারি খোলা হলো, কারণ চাবি কোথায় রাখা থাকে তা উনি ভালো করেই জানতেন। রবীন্দ্রনগরের দিকে একটা বাড়িতে একজন খুন হয়েছেন। বয়স্কা এক বৃদ্ধাকে কে বা কারা নৃশংসভাবে খুন করে রেখে গেছে। কি নাম আপনার? আমার নাম মালতী স্যার। আমি মাসিমার কাছে কাজ করছি তো 8 বছর ধইরা। সকাল 7:30 বাজে। এই সময়টা রোজই খুব তাড়াহুড়ো থাকে সায়নের, কারণ সকাল 8টা থেকে তার ডিউটি শুরু। 6:30টায় মেয়েকে স্কুলে পৌঁছে ফেরার পথে বাজার করে আনে। তারপর থেকে চলতে থাকে ছুটোছুটি। সায়ন রায় একজন পুলিশ অফিসার, আপাতত বেহালার পর্ণশ্রী থানায় রয়েছে। 8 মাস হলো এখানে ট্রান্সফার হয়ে এসেছে। এখন এই থানায় তার ডিউটি চলছে। থানাটা সায়নের বেশ পছন্দের কাছের জায়গা, কারণ এত শান্ত থানা ও আগে কখনো পায়নি। কোনো ঝুটঝামেলার কেস এখনো আসেনি ওর কাছে। বেশিরভাগ চুরি ছেঁচড়ামি, 2-একটা ধর্ষণ আর সাইবার ক্রাইমের কেস বেশি আসে। দিন দিন মানুষের যত উন্নতি, তত সে নানা রকম ফাঁদে জড়িয়ে পড়ছে। আগে শুধু প্রেমের ফাঁদ পাতা থাকতো ভুবন জুড়ে, এখন যে কত রকমের ফাঁদ তার বলার নয়। প্রতিদিন লোকে এইসব ফাঁদে পা দিয়ে লাখ লাখ টাকা খোয়াচ্ছে, আর তখন তারা অসহায় হয়ে ছুটে আসে থানায়। তাই প্রতিদিন গড়ে 4-5টা কেস আসে। সায়ন জয়িতাকে খেতে দিতে বলল। জয়িতা খেতে দিয়ে বেশ গম্ভীর মুখে বলল, আজকে কি বলেছিলাম মনে আছে তো? কাজে গেলে তুমি তো আবার দুনিয়া ভুলে যাও। 3টের সময় রিমলি স্কুলে প্যারেন্ট টিচার্স মিটিং আছে, এবার মনে করে যেও, না হলে রিমলি খুব কষ্ট পাবে। সায়ন খেতে খেতে বলল, রিমলি স্কুলের মিটিং তো আমি তো আগেই বলেছি, সম্ভব হলে বা সময় পেলে ঠিকই যাব। দেখো, ওইসব কথা তো আগে অনেকবার বলেছ, যেতে পারোনি। তোমার তো কাজের প্রতি এত ভালোবাসা যে মেয়ে বউ সেখানে তুচ্ছ, সেই জন্যই বলছি। জয়িতা, আমার চাকরিটা এইরকমই, আর তুমি তো সেটা জেনে শুনেই বিয়ে করেছো। যে কাজটা করছি তার প্রতি আমার দায়টা সবার আগে। আর আর তোমাদের তো আমি অবহেলা করছি না, যতটুকু পারি সময় দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, হয়তো সব সময় কথা দিয়ে রাখতে পারি না, সেটা আমার অক্ষমতা। সায়ন চেয়ার ঠেলে উঠে পড়ল, সকাল সকাল খানিকটা খারাপ লাগার অনুভূতি নিয়ে। আগে জয়িতা সবসময় বলতো সে সায়নের চাকরির জন্য প্রাউড ফিল করে, আর এখন বছরের মধ্যে সুর পাল্টে যাচ্ছে জয়িতার। এখন পদে পদে বিরক্তি প্রকাশ করে। কেন তা কে জানে। সারাদিন থানায় নানা ঝামেলার মধ্যে কাটে। বাড়ি ফিরে এসে যদি বউয়ের গোমড়া মুখ দেখতে হয়, কার আর ভালো লাগে। 8টা বাজতে 10, থানায় পৌঁছাতে মিনিট 15 লাগে তার বাড়ি থেকে। সায়ন তার বাইক স্টার্ট দিল। বছর 38 বয়স সায়নের, বেশ পেটানো চেহারা, মাঝারি উচ্চতায়। ওকে দেখলে অ্যাথলেট বলেই মনে হয়। 8 মাস ধরে সায়ন বেশ খুশির সঙ্গেই এই থানায় চাকরিটা করছে। আজ সে এসেই সেকেন্ড অফিসারকে বলে রাখলো 3টে নাগাদ সে আজ বেরিয়ে যাবে একটা বিশেষ দরকারে। তখন সেকেন্ড অফিসার বললেন, কোনো অসুবিধা নেই স্যার, বাদ বাকি সব সামলে নিচ্ছি তো আমি। সারাটা দিন ভালোই কেটে গেল। ঠিক 2:45 নাগাদ থানায় একটা ফোন এলো। রবীন্দ্রনগরের দিকে একটা বাড়িতে একজন খুন হয়েছেন। বয়স্কা এক বৃদ্ধাকে কে বা কারা নৃশংসভাবে খুন করে রেখে গেছে। সায়ন বুঝল তার কপালে আজকেও গেরো আছে। মেয়ের স্কুলে আজ আর পৌঁছতে পারবে না, তবে কিছুই করার নেই, ছুটল খুনের স্পটে। রবীন্দ্রনগরের বাসস্ট্যান্ডের গায়ে একটা বাড়িতে ঘটনাটা ঘটেছে। দেখল খুনের খবর পেয়ে অনেক লোক জড়ো হয়ে গেছে সেখানে। একটা দোতলা বাড়ি, নিচে 3টে বড় বড় দোকান ঘর ভাড়া দেওয়া আছে। উপরে উনি একাই থাকতেন।
সিঁড়ি দিয়ে উঠেই ঘরের মুখেই একটা কোলাপসেবল গেট আছে, তারপরে কাঠের দরজা। ঢুকেই বিশাল ড্রয়িং আর ডাইনিং হল, তার পাশেই দুখানা বড় বড় ঘর। দুটো ঘরের লাগোয়া ব্যালকনি আছে, আর দুটো বাথরুম, একটা শোবার ঘরের লাগোয়া, অন্যটা রান্নাঘরের পাশে। সব মিলিয়ে বেশ বড়ই বাড়িটা। ওনার মৃতদেহ বসার জায়গাতেই মুখ থুবড়ে পড়েছিল, চারিদিকে চাপ চাপ রক্ত ছড়িয়ে আছে। বসার জায়গা সোফা সেট দিয়ে সাজানো আছে, তার সামনে সেন্টার টেবিলে রাখা। সায়ন পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখল যদি কিছু মেলে, কিন্তু না, তাকে হতাশ হতে হলো। খুনি কোনো রকম প্রমাণ ছেড়ে যায়নি। কাছেই বড় মেয়ের বাড়ি, তার ছেলে মানে বড় নাতি রোজ রাতেই শুতে আসতো দিদার কাছে। ভদ্রমহিলার বয়স ৭২ কি ৭৩ হবে, বেশ ভালোই চেহারা, একদম সুস্থ সবল ছিলেন তিনি। নাম রাধারানী মাইতি। পুরো বাড়িটার মালিক তিনিই ছিলেন। তার 2 মেয়ে, বড় মেয়ে কাছেই থাকে, আর ছোট মেয়ে ঠাকুরপুকুরের বাসিন্দা। খবর পেয়ে সবাই এসে কান্নাকাটি করছে খুব, কারণ এরকম ঘটনা ঘটবে কোনোদিন তা কেউ ভাবতে পারেনি। তাও আবার দিন দুপুরে খুন করে চলে গেল খুনি, কারোর চোখে পড়ল না। আসলে বাড়ির দোতলায় ওঠার সিঁড়ি এমনভাবে রয়েছে যে বাইরে থেকে এসে কেউ যাতায়াত করলেও দোকানের লোকেদের চোখেই পড়বে না। আপনাদের মধ্যে মৃতদেহ আগে কে দেখেছে? সায়নের কথায় ভিড় ঠেলে এলো এক মাঝবয়সী মহিলা, বেশ ভয় পাওয়া চোখ মুখ। কি নাম আপনার? আমার নাম মালতী স্যার। আমি মাসিমার কাছে কাজ করছি তো 8 বছর ধরে। বেশ, এবার বলুন কখন এসে কি দেখলেন? হ্যাঁ, সকালে কাজ করিয়া গেছি, তখন মাসিমা ঠিকই ছিল, কিন্তু ওই দুপুর 2টোর সময় এসে দেখি ওই কোলাপসিবল গেটটা খোলা, কিন্তু দরজা বন্ধ রয়েছে ওই ভিতর থেকে। এমনটা তো কোনোদিন দেখি নাই। ডাকাটা কী করলাম, বেল দিলাম, কেউ তো আর দরজা খুলে না। আমি এবার ভয় পেয়ে গেলাম, অনেকবার বেল বাজাইলাম, কেউ সাড়া দিল না। দেখা আমি বড়দিকে ফোন করলাম। বড়দির কাছে তো আরেকটা চাবি থাকে। বড়দি এসে দরজা খুলি দেখে ওই বসার পরে মুখ টুবড়ে পড়ি আছে মাসিমা, আর সারা ঘর রক্তে ভাসে গেছে। তা বর্দি কোথায়? আমার নাম সুদীপা দাস, আর আমার ছোট বোন নাম সুনিপা পাল। আমার মা এই বাড়িতে একাই থাকতো সারাদিন। রাতে আমার বড় ছেলে শানু এসে শুতো যেখানে। মা সবসময় কোলাপসিবল গেটে তালা দিয়ে রাখতো, আর দরজাটা খোলাই থাকতো। দরজাটা দিলে ভিতর থেকে খোলা যায়, কিন্তু বাইরে দিয়ে টেনে দিলে চাবি ছাড়া খোলা যেত না। আজ এসে দেখলাম কোলাপসিবল গেট দেওয়া আছে, অথচ দরজাটা বন্ধ। অথচ এটা কোনোদিনও হতো না। সুদীপা থামতেই সেই কাজের মহিলা বলল, আমিও তো দেখে অবাক হয়েছি, কোনোদিন মাসিমার দরজা এইভাবে বন্ধ থাকে না তো। কোলাপসিবল গেটটা তো দেওয়াই থাকে, কিন্তু এই দরজা ঘুমের সময় ছাড়া খোলাই থাকে তো। আজই প্রথম দেখলাম এইটা হয়েছে। ওই খিলটা নিচের সিঁড়ির দরজায় দিত আগে, পরে দরজা বদলে দেওয়া হলো। কিন্তু মা ওই খিলটা আর ফেলতে পারলো না, সেটা নিয়ে এসে ব্যালকনির একপাশে রেখে দিল। বাবা অনেকবার ওটাকে ফেলতে চেয়েছে, কিন্তু মার জন্যই পারিনি, আর আজ ওটাই মায়ের মৃত্যুর কারণ হলো। কথাগুলো বলে সুদীপা চুপ করে গেল। সায়ন দেখল খিলটা বেশ ওজনদার, তার মানে যে মেরেছে তার চেহারা বেশ তাগড়াই বোঝা যায়, নইলে ওই খিল তুলে মারা সোজা ব্যাপার নয়। আর পাশেই পড়ে আছে সেটা রক্তমাখা অবস্থায়। এদিকে ভিতরের শোবার ঘরে আলমারিটা খোলা অবস্থায় রয়েছে, সব জিনিস ওলটপালট করা হয়েছে। কিছু খোঁজাখুঁজি করছিল হয়তো খুনি। আচ্ছা, ওনার কি কোনো শত্রুর কথা জানতেন আপনারা? মা নিজের মতোই থাকতো, মায়ের কোনো শত্রু থাকার কথাই নয়। তাছাড়া নিচের ওই 3টে দোকান ভাড়া দিয়েই মায়ের চলে যেত। কোনো সময় আমাদের কাছে হাত পাততো না, বরং উল্টে আমাদের জন্য খরচ করতো। মনে হচ্ছে আলমারিতে কোনো দামি জিনিসের খোঁজ করেছে খুনি, হয়তো পেয়েও গেছে, কারণ লকার একদম খালি। যাই হোক, আজ আমরা যাচ্ছি,
তালার চাবি আমাদের কাছেই থাকবে, আর বাড়িটাও বন্ধ করে যাচ্ছি, কারণ কোনো জিনিসে যেন কারোর হাত না পড়ে। তবে কাল আবার আসবো। সায়নের কথা শুনে দুই ভদ্রলোক জানতে চাইল, কাল কখন আসবেন আপনারা? আমাদের কি থাকতে হবে? আমরা ওনার জামাই। এবার সায়ন জামাইদের খেয়াল করল। বড় জামাইয়ের বয়স 50-এর কোঠায়, আর ছোট জামাইয়ের বয়স 45 মতো হবে। দুজনের চেহারাই বেশ ভালো, তবে বড় জামাই অনেকটা লম্বা। অবশ্যই আপনাদের থাকতে হবে। এখন বডিটা নিয়ে যাচ্ছি, তবে কাল ওনার কাছের লোকদের সবাইকে দরকার হবে। কাল আমি 10টার সময় আসব, সবাই যেন উপস্থিত থাকে তখন। ওরা সবাই মাথা নাড়ল। সায়ন ঘরের ভেতরটা একবার ভালো করে দেখল, তারপর ঘরটা বন্ধ করল। কাল একজন ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টকে আনতে হবে, যদি কোথাও কোনো হাতের ছাপ পাওয়া যায়। পরদিন সকাল 10টার পর সায়ন একজন ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টকে নিয়ে এলো, সাথে কনস্টেবল গোপাল। লোকজন সবাই আগেই চলে এসেছিল। সায়ন এসে বাড়ির তালা খুলল, কিন্তু সারা বাড়িতে ঘুরে কোথাও কোনো হাতের ছাপ পাওয়া গেল না। মনে হয় খুনি সব রকম ব্যবস্থা করেই এসেছিল, এমনকি যে খিল দিয়ে মেরেছে তাতেও কোনো হাতের ছাপ নেই। ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট চলে গেলেন। সায়ন এবার উপস্থিত সবার সাথে পরিচয় করতে লাগলো, আর কনস্টেবল গোপাল সব নোট করতে লাগলো। রাধারানী দেবীর 2 মেয়ে, সুদীপা, সুনিপা, 2 জামাই, রজত দাস, মানস পাল, 2 নাতি এবং 1 নাতনি। 2 নাতি হচ্ছে বড় মেয়ের 2 ছেলে, সৌনক ওরফে শানু আর ছোট ছেলে সৌরভ। নাতনি ছোট মেয়ের একমাত্র মেয়ে, নাম রনিতা। বড় জামাই ব্যাংকে চাকরি করে, আর ছোট জামাইয়ের ব্যবসা আছে। 2 জামাই এক কথাই বলল। শাশুড়ি মায়ের সাথে তাদের দুজনেরই খুব ভালো সম্পর্ক ছিল। মাঝে মধ্যেই তারা সবাই মিলে এ বাড়িতে এসে হইচই করত, আর উনিও তাদের নিজের ছেলের মতো দেখতেন। বড় নাতি সৌনক রোজ রাত 10টার সময় চলে আসতো দিদার কাছে। রাতে খেয়েই আসতো বাড়ি থেকে, আবার সকালে দিদার হাতের চাটুক খেয়ে বেরিয়ে যেত। বছর 20 সৌনক এখনো কলেজে পড়ে। সায়ন জানতে চাইল, তুমি তো রোজ আসতে দিদার কাছে, কোনোদিন কিছু অস্বাভাবিক দেখেছিলে? না, আমি যখন আসতাম দিদা তখন টিভি দেখতো। আমি আসার পর সেটা বন্ধ করে খেতে বসতো আর আমাদের সাথে গল্প করতো। তারপর খাওয়া শেষ করে মা বা মাসির সাথে ফোনে একবার কথা বলে নিত। রাত 11টা বাজলেই শুয়ে পড়তো দিদা। আমি এখানে এসে পড়াশোনা করতাম, তাই পাশের ঘরে চলে যেতাম। পরে দিদার পাশে এসে শুয়ে পড়তাম রাত 12টা বাজলে। আবার সকাল 7:30টায় উঠে পড়তাম দিদার ডাকে। রোজই একই রুটিন। তোমার দাদু মারা গেছেন কতদিন হলো? এই 2.5 বছর হয়েছে, আর সেই থেকেই আমার ছেলে এখানে রাতে শুতে আসে। সৌরভের বছর বয়স 15, ও ক্লাস 10-এ পড়ে, আর রনিতা সবে 11-এ ভর্তি হয়েছে। আচ্ছা, যিনি খুন করেছেন তিনি আলমারির মধ্যে কিছু একটা খুঁজেছেন, সেটা কি হতে পারে? মানে আলমারির ভিতরে কিছু কি ছিল? কোনো দামি জিনিস হবে হয়তো। সায়নের কথায় ওরা ভাবতে থাকে। এবার সুদীপা উত্তর দিল, নিচের 2টো দোকান ভাড়া দিয়েছিল সবে। ওটা ওষুধের দোকান আর একটা স্টেশনারি। তারাই সেলামি হিসাবে 50,000 করে দুজনে 1 লাখ টাকা দিয়েছিল 2 দফায়। তাছাড়া মা বলেছিল ঘরে অনেক টাকা ক্যাশ জমে গেছে, সব শুদ্ধ নিয়ে ব্যাংকে জমা দিতে বলেছিল আমাকে। আসলে মা ওইসব অনলাইনের ব্যবহার জানতো না, সব টাকাই ক্যাশে দিত। আমিই বলেছিলাম 2-4 দিন বাদে জমা দিয়ে দেবো একেবারেই, কারণ কিছুদিন আগেই পোস্ট অফিসের একটা স্কিম ম্যাচিওর করলো, সব তুলে ঘরে রেখেছিল। 1,02,000 টাকা তো হবেই। তবে কি ওটার জন্যই খুন হলো মা? আমাকে বারবার বলেছিল তাড়াতাড়ি টাকাটা জমা দিতে। আমার গাফিলতিতেই এটা হলো হয়তো। আপনার মায়ের টাকা কোন ব্যাংকে রাখতেন? বেহালার PNB ব্যাংকে মায়ের অ্যাকাউন্ট ছিল।
আচ্ছা, ঘরের টাকাটার খবর কে কে জানতো? মানে আপনারা তো নিজের লোক, সবাই কি জানতেন? সায়নের প্রশ্ন শুনে সুনিপা বলল, হ্যাঁ, আমরা সবাই জানতাম। মা আমাদের সব কথাই বলতো। আর মা তো আমাদের কাছ থেকে কিছু নিত না, সব তারই টাকা ছিল। তাছাড়া ঘরে কিছু গয়নাও থাকতো, এদিক ওদিক পড়ে যেত বলে, সেটাও 6-7 ভরি হবে। কিন্তু ওনার গায়ে যা গয়না ছিল খুনি সেটা নেয়নি, সব গায়েই ছিল। আর ওনার সমস্ত টাকা পয়সা কি আপনি মানে সুদীপা দেবী হ্যান্ডেল করতেন? আমি যেহেতু কাছে থাকতাম, মায়ের সব কিছু আমিই দেখতাম। তাছাড়া ডাক্তার দেখানো, ওষুধ কিনে দেওয়া সবই আমি বা বড় ছেলে সৌনক করতো। বোন সবসময় অত দূর থেকে আসতে পারতো না। আর প্রতি মাসে ওনার খরচ খরচা কি ব্যাংক থেকেই তোলা হতো? না না, মা দোকানে যা ভাড়া পেত তাই দিয়ে দিব্যি চলে যেত। ব্যাংকের টাকা জমাই থাকতো, খুব দরকার হলে তবেই মা টাকা তুলতো ব্যাংকে থেকে। কিন্তু আলমারিতে কোনো টাকা গয়না কিছুই নেই। আর তার মানে খুনি সব সরিয়ে নিয়েছে। দেখুন, আমরা তো এসব নেব না, ওসবে আমাদের কোনো দরকার নেই। বাইরের লোক ছাড়া এটা হতেই পারে না। ছোট জামাই মানস বলল, কিন্তু যেই আসুক সে ওনার খুব পরিচিত লোকই হবে, না হলে উনি কোলাপসেবল গেট খুলে ভিতরে নিতেন না তাকে। কিন্তু মা তো আমাদের কজন ছাড়া কাউকে অ্যালাউ করতো না ঘরে। সারাদিন একা থাকতো বলে আমরাই বারণ করতাম। এমনকি নিচের থেকে কেউ এলেও দরজার বাইরে থেকে কথা বলে চলে যেত। দোকান থেকে ওনারা তো আসতেন ভাড়া দিতে বা অন্য কোনো দরকার হলেই, তারাও জানতেন কথাটা। ওনারা ভাড়ার টাকা দিয়ে চলে যেতেন আর মা পরে রিসিপ্ট দিয়ে দিত। তাহলে তো ধরে নিতে হয় বাইরের কেউ নয়, নিজের লোকেদের মধ্যেই কেউ এটা করেছে। শুনেই দুই জামাই প্রতিবাদ করল, এটা কি বললেন? নিজেদের লোক যদি খুন করে থাকে তবে দুই জামাইয়ের দিকেই আগে আঙুল উঠবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু আমাদের শাশুড়ির সম্পত্তি তো ভবিষ্যতে আমাদেরই হবে। আমরা কেন এভাবে খুন করতে যাব? আমরা কি খুনি নাকি? আমাদেরও তো একটা মান সম্মান আছে নাকি? ওদের কথা শুনে সায়ন মৃদু হেসে বলল, আগে তদন্ত হোক, তারপর ব্যাপারটা বোঝা যাবে। এখন থেকে কিছু বলতে চাই না। আর আগে থেকেই নিজেদের খুনি ভাবছেন কেন? অন্য কেউ তো হতে পারে, আত্মীয় স্বজনের মধ্যে কেউ তো হতেই পারে। ওনার টাকা গয়নার লোভে হয়তো খুন করেছেন কেউ। তবে আপনারা কলকাতা ছেড়ে কেউ কোথাও যাবেন না এখন, যে কোনো সময় দরকার হতে পারে আপনাদের। সায়ন ফেরার সময় চিন্তা করল, কেসটা খুব জটিল না হলেও একটু সাবধানে এগোতে হবে, কারণ এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে খুব পরিচিত কোনো লোক এতে জড়িত রয়েছে। এই ব্যাপারে একটু রণজয়ের সাথে যোগাযোগ করতে হবে। এসব ব্যাপারে ওর মাথাটা খুলে ভালো। আজই একবার ফোন করব ওকে। রাতে বাড়ি ফিরে সায়ন ফোন করল রণজয়কে। কে? সায়ন? আরে কি খবর ভাই? হ্যাঁ, এতদিন বাদে এই অধমের কথা মনে পড়লো তাহলে? তুমি অধম বলিয়া আমি কি উত্তম হইব না? বেশ বেশ, এবার বলো কি খবর? অনেকদিন কোনো খবর নেই, তা এখন কোথায় চোর ছাচোর পেটাচ্ছ? হ্যাঁ, বেহালার পর্ণশ্রীর থানায় রয়েছে এখন। এতদিন ভালোই ছিলাম ভাই এখানে, কিন্তু ওই ওপরওয়ালা সহ্য হলো না, একটা খুনের ঝামেলায় জড়িয়ে পড়েছি। আর তখনই তোমার কথাই ভাবলাম, এসে আমার হাতটা ধরে পার করো আমায় ভায়া। আরে ভাই, খুন টুন না হলে কি আর জমে নাকি দারোগাগিরি? হ্যাঁ, তা এতদিন তো নিরামিষ জীবন চলছিল, এবার একটু রং লাগবে তাতে। আর সেই রঙের প্রলেপ দিতে তোমাকেই ডাকছি, চলে এসো, নতুন থানায় তোমাকে স্বাগতম। ঠিক আছে, ভেরি ওয়েল, কাল বিকেলে যাচ্ছি আমি, কারণ কাল একটা কাজে আমাকে নিউ আলিপুরের দিকে যেতেই হবে একবার। তখন তোমার সাথে একবার দেখা করে নেবো তাহলে। একদম, আমি তবে ওয়েট করব তোমার জন্য।
পরদিন বিকেলে কফিতে চুমুক দিতে দিতে রণজয় কেসটার ব্যাপারে শুনছিল। সব শোনা হয়ে গেলে বলল, ইন্টারেস্টিং, চলো একবার স্পটে যাওয়া যাক। সুদীপাকে সেটা জানালো সায়ন, কারণ সে তো কাছেই থাকে। যদিও বাড়ির চাবি এখন পুলিশ হেফাজতে রয়েছে। দুজনে বাইক নিয়েই চলে গেল। দরজা খুলে সায়ন আর রণজয় ঘরের ভিতর ঢুকল। সমস্ত দরজা জানালা বন্ধ থাকায় ঘরের ভিতর একটা ভ্যাপসা গন্ধ। সায়ন জানালাগুলো খুলে দিল তাড়াতাড়ি করে, ঘরের লাইট জ্বালিয়ে দিল। রণজয় সারা বাড়ি ঘুরে ঘুরে দেখতে লাগলো যদি কিছু মেলে। হঠাৎ তার চোখে পড়ল একটা আকাশি রঙের ভাঁজ করা কাগজ, যা পড়েছিল খাটের নিচে। খুলে দেখা গেল একটা লিফলেট মনে হচ্ছে। সেটা একবার দেখে নিয়েই আবার পকেটে রাখলো রণজয়। এবার শোবার ঘরে তাকের ওপর থেকে একটা মোবাইল ফোন পেল, পুরনো মডেলের ফোন। মনে হয় রাধারানী দেবীর ফোন হবে, কারণ আজকাল বয়স্ক মানুষ ছাড়া কেউ ওই সব ফোন ব্যবহার করে না। তাছাড়া ওই তাকের ওপর একটা ছোট্ট খাতা পেল, যা দেখতে ডায়েরির মতো। সেটাও পকেটস্থ করল রণজয়। এমন সময় সুদীপা চলে এলো। সায়ন রণজয়ের সাথে তার আলাপ করিয়ে দিতে ওর দু চোখে বিস্ময় দেখতে পেল সায়ন। স্যার, আমার মায়ের মৃত্যুর তদন্ত করতেই কি উনি এখানে এসেছেন? আরে না না, তদন্ত নয়। সায়ন আমার বিশেষ বন্ধু, তাই ওকে একটু হেল্প করতেই আজ এলাম এখানে। তবে আমার কথাটা কিন্তু কাউকে জানাবেন না, হ্যাঁ? এটা আমি চাই না। সুদীপা মাথা নাড়ল। রণজয় ওনাকে ফোনটা দেখালে সুদীপা ওটা ওর মায়ের ফোন বলেই জানালো। এটা আমার কাছেই থাক, আমি কল লিস্টটা চেক করবো একবার। সুদীপা কুণ্ঠিত হয়ে বলল, স্যার, আমার মায়ের খুনি কি সত্যিই পরিচিত কেউ? সেটাই তো মনে হচ্ছে, কারণ চেনা পরিচিত বলেই তো উনি দরজা খুলে ঢুকিয়েছিলেন সেদিন। আচ্ছা, আপনাদের কোনো আত্মীয় স্বজন কি আসতে পারেন সেদিন? মানে সেরকম কেউ আসতেন কি? আমার এক মামা আছেন, বয়স্ক মানুষ, শুধু ভাইফোঁটার দিন আসতেন মামা। আর এক কাকা বাইরে থাকেন, কলকাতায় এলে এখানে দেখা করতে আসতো আমাদের সাথে। তবে তার আসার খবর আমাদের আগে জানাতেন, হুট করে এভাবে চলে আসেন না। আই সি। আচ্ছা, আপনাদের স্বামীরা কে কোথায় চাকরি করেন? আমার স্বামীর তো ব্যাংকের চাকরি, স্টেট ব্যাংক, বালিগঞ্জ শাখায়। আর আমার ভগ্নিপতির নিজের ব্যবসা আছে। ও, তা ভগ্নিপতির কিসের ব্যবসা আছে? একটা অফিস আছে ওর, এই ট্রেন, প্লেন, বাস সব কিছুর টিকিটের ব্যবস্থা করে দেওয়া। আজকাল তো থাকার জন্য হোটেল বুক করা, সব কিছুই করে থাকে। ওনার অফিসটা কোথায়? বেহালার চৌরাস্তায়। তা খুনের খবর পেয়ে দুই জামাই কি অফিস থেকেই এখানে এলো? আমার স্বামী তো বালিগঞ্জের অফিস থেকেই এসেছে, মানুষ কোথায় ছিল জানি না, পরে এসেছে। ওরা দুজনেই আবার দরজায় তালা দিয়ে বেরিয়ে এলো। রণজয় থানায় এসে বলল, আচ্ছা শোনো সায়ন, আমি কদিন একটু খোঁজ খবর করে দেখছি, অনেক কিছুই জানার আছে। কদিন বাদে তোমার সাথে আবার কথা বলবো। সায়ন ওর হাত দুটো ধরে বলল, এই কেসটা নিয়ে আর আমি মাথা গলাচ্ছি না। তুমি আছো যখন, আমার চিন্তার কোনো কারণ নেই। বালিগঞ্জের ব্যাংকটায় এই সময় ভিড়টা একটু কম থাকে। রণজয় সেই সুযোগে পৌঁছে গেল রজতের কাছে। একটা হোম লোনের ব্যাপারে কথা বলতে শুরু করলো। তারপর আন্দাজে ঢিলটা ছুড়ল। স্যার, আমি গত শুক্রবার একবার এসেছিলাম ব্যাংকে, আপনি বোধহয় ছিলেন না তখন। আপনি কখন এসেছিলেন?
আমি সকাল থেকে ছিলাম, কিন্তু বেলা 3টের সময় একটা খারাপ খবর পেয়ে বাড়ি ছুটতে হয়। খারাপ খবর মানে? যদি কিছু মনে না করেন, মানে কি ধরনের খারাপ খবর? আমার শাশুড়ি মাকে কে বা কারা খুন করে চলে গেছে সেদিন। ইস, ছি 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 ছি, কি নৃশংস ব্যাপার। তা খুনি ধরা পড়েছে কি? না, এখনো পড়েনি। তবে পুলিশ তো বারবার একটা কথাই বলছে, এটা নিজের লোক ছাড়া কেউ করতেই পারে না। এ বাবা, শেষ পর্যন্ত কিনা নিজের লোক খুন করলো? জানি না সেটা কে করলো। আমি তো বড় জামাই হই, আমার নিজেরও খারাপ লাগছে, কারণ জামাইদের দিকেই সবার সন্দেহটা আগে হবে। না না, তার কোনো মানে নেই স্যার। আপনি যদি দোষ না করেন তবে শুধু শুধু কেন দোষের ভাগী হবেন? রণজয় ওনাকে দু একটা সান্ত্বনার কথা বলে বেরিয়ে এলো ব্যাংক থেকে। ও লিফলেটটা যত্ন করে নিজের কাছেই রেখেছে, মাঝে মাঝেই খুলে দেখে। সেদিন বেহালা চৌরাস্তায় গিয়ে মানুষের অফিসটা খুঁজে বার করে রণজয়। ছোট্ট একটা অফিসে বসে আছে মানস পাল, হাতের মোবাইলের কী সব খুটখাট করছে। রণজয় নিজের পরিচয় গোপন করে বলল, আচ্ছা, আমার একটা ফ্লাইটের টিকিট লাগবে পরের মাসের জন্য। মানুষ ব্যস্ত হয়ে পড়ল ফ্লাইট দেখতে। আমি কাজের জন্য ব্যাঙ্গালোর যাব 20 মার্চ। তা আপনার হোটেল লাগবে না ব্যাঙ্গালোরে? সেটাও আমি করে দিতে পারি একসাথেই। হ্যাঁ, সে তো লাগবেই। তবে তবে আমার এক বন্ধুর বাড়ি আছে ওখানে, সে এবার বারবার করে তার ওখানে যেতে বলেছে, তাই ভাবছি এবার ওখানেই উঠবো। ও আচ্ছা, ঠিক আছে, ফ্লাইটের টিকিটের ব্যবস্থাটা আগে করে দিচ্ছি। তা বলুন, কোন ফ্লাইটের টিকিট কাটবেন? দেখুন, আমার ফ্লাইটটা সকালের দিকে পেলেই ভালো হয়। আমি কিন্তু গত শুক্রবার একবার এসেছিলাম, দেখলাম আপনার অফিস তো বন্ধ ছিল। হ্যাঁ, আসলে সেদিন একটা দরকারি কাজ ছিল, তাই আর অফিস খোলা হয়নি সেদিন। মানুষ ফ্লাইটের টিকিট নিয়ে ব্যস্ত আছে, আর রণজয় তার বাজ পাখির দৃষ্টি দিয়ে তাকে জরিপ করতে থাকে। টিকিট কাটা হয়ে গেলে রণজয় পেমেন্ট করে ওখান থেকে বেরিয়ে এলো, যদিও জানে টিকিটটা আবার ক্যান্সেল করতে হবে তাকে। আগামীকাল একবার বেহালার ব্যাংকে যেতে হবে, যেখানে রাধারানী দেবীর অ্যাকাউন্ট আছে। দুপুরবেলায় রণজয় বেহালার পিএনবি ব্যাংকে গেল। নিজের কার্ডটা দেখিয়ে ম্যানেজারের সাথে দেখা করতে গেল। ম্যানেজার তাকে খাতির করে নিজের রুমে বসালো। দেখুন, আপনার কাছে আমার কিছু তথ্য জানার আছে। আপনাদের একজন ক্লায়েন্ট রাধারানী মাইতিকে খুন করা হয়েছে। সেই খুনের তদন্তের স্বার্থেই আমি আপনার সঙ্গে দেখা করতে এলাম। সে কি কথা? ওনাকে আমি ব্যক্তিগতভাবেও চিনতাম। আগে স্বামীর সাথে আসতেন ব্যাংকে, স্বামী মারা যেতে মেয়ের সাথে আসতেন। কবে খুন হয়েছেন তিনি? আর ওনাকে খুন হতে হলোই বা কেন, সেটাই তো বুঝতে পারছি না। এই তো গত শুক্রবার ওনাকে খুন করা হয়েছে, আর আমার যতদূর ধারণা ওটা করা হয়েছে টাকা পয়সার জন্য। ইস, কি অবস্থা! আর কিছুই বলার নেই আমার। এবার আপনি বলুন, আপনি কি জানতে চান? ঘণ্টাখানেক বাদে রণজয় ওখান থেকে বেরোলো। তার কাছে এখন খুনের ব্যাপারটা বেশ ক্লিয়ার হয়ে গেছে। সায়ন বেশ চিন্তিত হয়ে রয়েছে। বেশ কদিন হয়ে গেল কেসটার ব্যাপারে কোনো কিনারা হলো না। সেই রাতেই রণজয় ফোন করলো সায়নকে। আরে আরে, আমি আজকেই তোমার কথা ভাবছিলাম। তা কোনো খবর আছে নাকি? নেম অফ দ্য ডেভিল, হ্যাঁ, জানোই তো, শয়তানকে স্মরণ করা মাত্রই সে এসে হাজির হয়। তা সেই শয়তানের জন্য তো আমি অধীর অপেক্ষায় রয়েছি। এবার বলো, খবর সব কুশল তো? হ্যাঁ, সব ভালো। শোনো,
রবিবার সকাল 10টায় আমি ওই বাড়িতে যাব। সবাই যেন থাকে সেই সময়। তুমি এটা প্লিজ জানিয়ে দিও ওদের। মানে পরশু দিন তো? বেশ, আমি জানিয়ে দেবো ওদের। রবিবার সকাল 10টা। রাধারানী দেবীর বসার ঘর বোঝাই হয়ে গেছে, এমনকি দোকানের কর্মচারীরাও সবাই উপস্থিত রয়েছেন। সবার মনেই কৌতূহল, কে মারলো ওই রকম নির্বিরোধী বয়স্কা মানুষটাকে? ওনার সাথে তো কারোর কোনো ঝামেলা ছিল না, সবার সাথেই হাসি মুখে কথা বলতেন। 10:10 সায়ন রণজয়কে নিয়ে উপস্থিত হলো। আর রণজয়কে দেখেই রজ তার মানুষ দুজনে চমকে উঠল, আর সেটা রণজয়ের দৃষ্টি এড়াল না। সায়ন সকলকে রণজয়ের পরিচয় দিতেই সবার চোখ মুখে যেন অপার বিস্ময় ফুটে উঠল, একমাত্র সুদীপা ছাড়া। কারণ সে আগেই জেনেছিল রণজয়ের পরিচয়। সায়ন আর রণজয় বসতেই সুদীপা আর সুনিপা রান্নাঘর থেকে চা আর বিস্কিট এনে ধরিয়ে দিল সবাইকে। সায়ন খেয়াল করল সবার চোখ মুখ কেমন শুকিয়ে গেছে, হয়তো ভয় আর চিন্তায়। কারণ রণজয় যে সত্যিটা সামনে আনবে, আর তাতে খুনির পরিচয় প্রকাশ পাবে। চা শেষ করে রণজয় এবার সবার দিকে চোখ ঘুরিয়ে বলতে শুরু করলো। আপনারা সবাই সেই সোনার ডিম পাড়া রাজহাঁসের গল্প জানেন নিশ্চয়ই। এই খুনের পেছনে সেই গল্পের কিছুটা হলেও ছাপ আছে। একটু থেমে সে সবার দিকে একবার চোখ চালিয়ে নিল, দেখল সবাই এক দৃষ্টে তার দিকে তাকিয়ে আছে। প্রতি মাসে রাধারানী দেবী তাকে টাকা দিতে, ব্যাংকে চেক লিখে দিতেন আর সে তুলে নিত। এর খবর আর কেউ জানত না, অন্তত রাধারানী দেবী তো কাউকে বলেননি কোনোদিন। এবার তার কানে গেল একসাথে 2 লাখ টাকা ক্যাশ ঘরে আছে, তার টাকাটা খুবই দরকার। সে রাধারানী দেবীকে বলল টাকাটা দিতে, কিন্তু এবার তিনি বেঁকে বসলেন, বললেন 1 পয়সাও তিনি আর দেবেন না। 2 বছর ধরে তিনি প্রতি মাসে টাকা দিয়ে চলেছেন, 1 পয়সাও কোনো দিনও ফেরত পাননি, তাই আর কোনো টাকা তিনি দেবেন না। আর সেটা শুনেই তার মাথা গরম হয়ে গেল। টাকা আর পাবো না মানে? মামদোবাজি নাকি? নিজে টাকার পাহাড়ে শুয়ে থাকবে আর আমি কেন কষ্ট করব? কি করবে বুড়ি অত টাকা নিয়ে? এ তো মেনে নেওয়া যায় না। তার হাতে ছিল একটা রুমাল, ঘাম মোছার জন্য। তখনই মাথায় বুদ্ধিটা এলো। চোখে পড়ল ব্যালকানিতে রাখা সেই খিলটার দিকে। রুমাল দিয়ে খিলটা জড়িয়ে নিল। এবার উনি পেছনে ফিরতে সেই খিল দিয়ে ওনার মাথায় বাড়ি মারলেন, একটার পর একটা আঘাত। আর সেই আঘাত পেয়েই রাধারানী দেবী লুটিয়ে পড়লেন নিচে। মৃত্যু নিশ্চিত জেনে এরপর ওই রুমাল হাতে জড়িয়ে আলমারি খোলা হলো, কারণ চাবি কোথায় রাখা থাকে তা উনি ভালো করেই জানতেন। সেই 2 লাখ টাকা আর হাতের সামনে থাকা গয়নার ব্যাগটা নিয়ে চম্পট দিলেন। যাওয়ার সময় দরজাটা টেনে দিতে ভুললেন না। সবকিছুই তিনি হাতে রুমাল জড়িয়ে করেছিলেন, যার জন্য কোথাও তার হাতের ছাপ পাওয়া যায়নি। এবার সুদীপা আর সুনিপা 2 বোন উঠে দাঁড়িয়ে পড়ল। আপনি সেই খুনির নামটা বলছেন না কেন? প্লিজ এবার তো নামটা বলুন। কয়েক মুহূর্ত চুপচাপ, তারপর রণজয় সামনের দিকে তাকিয়ে বলল, কে? মানসবাবু, নামটা কি আমি বলবো না নিজের মুখে স্বীকার করবেন? সারা ঘরে যেন শ্মশানের মতো নিস্তব্ধতা নেমে এলো। সবাই ভীষণ অবাক হয়ে আছে। খুনির নামটা যে সবার ভাবনার অতীত, এটা কি করে সম্ভব? হঠাৎই মানুষ দাঁড়িয়ে পড়ে রাগত স্বরে বলল, এসব আপনি কি বলছেন? আপনি গোয়েন্দা বলে কি যা খুশি তাই বলতে পারেন? আপনার নামে কিন্তু আমি মানহানির মামলা করব। আর আমি যে ওনাকে খুন করেছি তার কোনো প্রমাণ আছে আপনার কাছে? আগে প্রমাণ দেখান তো। একটা নয়, অনেক প্রমাণ আছে। সুনিপা এতক্ষণ অবাক হয়ে শুনছিল। এবার সে 2 হাতে মুখ ঢেকে কেঁদে ফেলল। সুদীপা তার পিঠে হাত রাখল। এটা দেখুন তো, চিনতে পারছেন?
এটা আপনার দোকানেরই লিফলেট, যা কিছুদিন আগে ছাপা হয়েছে। খুনের দিন এটা আপনার পকেট থেকে ঘরের ভেতর পড়ে যায়, তারপর খাটের তলায় ঢুকে যায়। আর ব্যাংকে গিয়ে প্রতি মাসে যে টাকা তুলতেন তার সমস্ত প্রমাণ আমি ব্যাংক থেকেই জোগাড় করেছি। উনি চেকে সাইন করতেন আর আপনি গিয়ে টাকা তুলতেন। আর এটা প্রতি মাসেই হতো, কোনো মাসে 10,000, কোনো মাসে আরও বেশি। তাছাড়া আমার হাতের এই যে ছোট্ট খাতাটা দেখছেন, এটা আমি ওনার ঘর থেকেই পেয়েছি। এখানে সমস্ত হিসাব লেখা রয়েছে, কবে কত টাকা আপনাকে দিয়েছেন। উনি হয়তো মনে রাখতে পারবেন না বলে লিখে রাখতেন। তাছাড়া ফোনের কল লিস্ট চেক করে আপনার নাম্বারটাই সব থেকে বেশি পেয়েছি। রোজ মাসের একটা নির্দিষ্ট সময়ে ফোনটা করতেন আপনি। এমনকি উনি যেদিন খুন হন সেদিনও আপনি ফোন করেছিলেন, বেলা 11টা নাগাদ। এবার বলুন বলুন আর কত প্রমাণ চান? তাছাড়া যে কাঠের খিলটা দিয়ে বাড়ি মেরেছেন, ওনাকে বেশ তাগড়াই চেহারার লোক না হলে সেটা সম্ভব ছিল না। আর সেই চেহারা একমাত্র আপনার, কারণ ঘরের বাদবাকি লোক সব আপনার তুলনায় রোগা পাতলা। বেশ করেছি, মেরেছি। আমার ব্যবসার অবস্থা ভালো চলছিল না, আর উনি টাকার পাহাড়ে বসে থাকবেন। এখন সবাই ঘরে বসে ফ্লাইট, ট্রেনের টিকিট বুক করে ফেলে। কে আর এইসব অফিসে এসে টিকিট কাটে? দিন দিন তাই আমার ব্যবসা তলানিতে ঠেকছিল। একটা ট্রাভেল এজেন্সি খুলতে চাইছিলাম, টাকার অভাবে সেটা পারছিলাম না। তাই ওনার কাছে টাকাটা চাই সেদিন। টাকা পাননি বলে খুন করে ফেলবেন, তাও নিজের শাশুড়িকে? মানুষ চুপ করেই থাকলো। তাহলে আপনি স্বীকার করছেন তো রাধারানী দেবীকে আপনিই খুন করেছেন? এবার সেদিনের ঘটনাটা বলুন তো, কি কি হয়েছিল? যদি না বলি কি করবেন আপনারা? এবার উত্তর দিল সায়ন। পুলিশের 3rd ডিগ্রির কথা শুনেছেন কি? ওটা অ্যাপ্লাই করলেই সব বেরিয়ে আসবে। তবুও আপনার মুখ থেকেই আমরা শুনতে চাই। মানস পালের মুখটা এবার দেখার মতো হয়ে গেল। সে এবার বলতে শুরু করলো। সেদিন ওনার ঘরে থাকা 2 লাখ টাকাটা চেয়েছিলাম, যাতে একটা ট্রাভেল এজেন্সি খুলতে পারি। উনি মুখের উপর বলে দিলেন আর আমায় টাকা দেবেন না। এদিকে বড় মেয়ে তো ওনার থেকে ভালোই কামায়, সেটা কি আমি বুঝি না? আর আমার বউটা একটা হাঁদারাম, সব বললেও শুনবে না। নিজের স্বামীর দিকটা একটু খেয়াল করে না, খালি বলবে মায়ের সব টাকা তো একদিন আমাদেরই হবে কি না। আরে বাবা, এখন কষ্ট করছি আমরা, আর উনি কবে মরবেন তারপর সব ভাগ হবে। ততদিন বসে বসে কি আঙুল চুষবো আমি? তাই আমি আগে ভাগেই কিছুটা বুঝে নিতে চেয়েছিলাম। মানুষ চিৎকার করে কথাগুলো বলতে বলতে বসে পড়ে চেয়ারে আর হাঁপাতে থাকে। আর সুনিপা এবার উঠে এসে তার গালে ঠাস ঠাস করে চড় কষিয়ে দেয়। সবাই মিলে সুনিপাকে টেনে সরিয়ে দেয়। তারপর কি করলেন বলুন? তারপর তো সবই জানেন। আলমারির মধ্যে থাকা টাকাগুলো নিলাম, আর সামনে একটা গয়নার পুটলি ছিল, সেটাও নিলাম। তারপরেই দরজা টেনে দিয়ে বেরিয়ে গেলাম। মানুষের স্বীকারোক্তির পর আর কিছুই করার ছিল না পুলিশের। মানুষকে অ্যারেস্ট করে নিয়ে গেছে পুলিশ। ফাঁকা বাড়িতে শুধু ওরা নিজেরা কজন বসে আছে। সুনিপা হাউ মাউ করে কাঁদছে আর বলছে, কি লজ্জার কথা! আমার স্বামী একজন খুনি, আর খুন করেছে আমারই মাকে। আমার এখন সুইসাইড করা ছাড়া আর কোনো উপায় নেই। সুদীপা আর রনিতা তাকে ধরে বসে আছে। কে কাকে সান্ত্বনা দেবে? আর রজত শুধু বিষণ্ণ মুখে ভাবছে, এটা কি করে করলো মানুষ? টাকাটা তো অন্যভাবেও জোগাড় করা যেত, তার জন্য খুন করতেই হবে? কিন্তু প্রশ্নের উত্তর কারোর কাছে নেই।